চিলড্রেনদের বয়স বৃদ্ধির সাথে সাথে গার্ডিয়ানদের একটা বড় টেনশন থাকে তার চিলড্রেনকে কোন দেশে পড়াশোনার জন্য পাঠাবে। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর মধ্যে যদি আমরা চিন্তা করি, এখানে 4-5টা কান্ট্রির চিত্র আমাদের সামনে ভেসে ওঠে। ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং কানাডা। এই যে 5টি কান্ট্রির কথা বলা হলো, এখানে টিউশন ফি এবং অ্যাকোমোডেশন খরচগুলো প্রায় প্রায় 19-20 এরকম একটা অবস্থায় আছে। এখন আপনি কোন কান্ট্রিতে আসবেন? 5টি কান্ট্রিতে আপনি যদি ভালোভাবে খোঁজখবর নেন, ঘোষণা দিয়ে ইমিগ্রেশন প্রোগ্রাম অর্থাৎ পড়াশোনা পরবর্তীতে 3 বছরের ওয়ার্ক পারমিট ফ্যাসিলিটিস অর্থাৎ 3 বছর পর্যন্ত ওয়ার্ক পারমিটের ওপেন ওয়ার্ক পারমিটের একটা সুযোগ এবং এরপরে পিআরএ কনভার্ট করার জন্যে ব্যাপক সংখ্যক পিআরের কোটা বরাদ্দ রাখা, এই সুযোগগুলো কিন্তু পৃথিবীতে একমাত্র কানাডাতেই বিদ্যমান রয়েছে। এটা হলো বাস্তবতা। এখন পড়াশোনার মানের দিক থেকে বা ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ের দিক থেকে আমরা যদি চিন্তা করি, পৃথিবীর 100 টপ ইউনিভার্সিটির তালিকা যদি আপনি করেন, সেক্ষেত্রে কানাডার খুব বেশি ইউনিভার্সিটি কিন্তু আপনি পাবেন না। সেখানে হয়তো 5 থেকে 7টা ইউনিভার্সিটি থাকবে টপ 100-এর মধ্যে। তো বাকিগুলো কোন দেশে বেশি আছে? ইউএসএর ইউনিভার্সিটি আছে, ইউকের ইউনিভার্সিটি আছে, ইভেন এশিয়ান অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো টপ 100 র্যাঙ্কিংয়ে অবস্থান করতেছে। কিন্তু কথা হলো, আপনি যদি পড়াশোনা পরবর্তী সময়ে একটা ব্যাপক পরিকল্পনা রাখেন যে আপনি পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার স্বপ্নটাও বাস্তবায়ন করতে চান, সেক্ষেত্রে আপনার জন্য কানাডা নাম্বার 1 পজিশনে চলে আসবে। কী কারণে? যেটা একটু আগেই বলেছি যে এখানে একটা স্মুথ পাথওয়ে ঠিক করা আছে। পড়াশোনা পরবর্তী সময়ে 3 বছরের ওয়ার্ক পারমিট, এরপরে এই ওয়ার্ক পারমিট শেষ করে সেই ওয়ার্ক পারমিট চলাকালীন অবস্থাতেই পিআরের জন্যে অনেকগুলো মাল্টিপল প্রোগ্রাম সাজানো রয়েছে এবং স্টুডেন্টরা যারা একটু সিরিয়াস তারা কোনো না কোনোভাবে সেই পিআর প্রোগ্রামগুলোতে কনভার্ট হয়ে যায়। তো এই যে আপনার একটা স্মুথ পাথওয়ে গেটওয়ে কানাডা যে তৈরি করেছে, এগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে অ্যাট্রাক্ট করার একটা অন্যতম বড় কারণ। রিসেন্ট টাইমে ইউএসের ভিসার ইস্যু বা এখানে অ্যাম্বাসি ফেস করে ইন্টারভিউতে গিয়ে রিজেকশন হওয়া, অস্ট্রেলিয়ার ভিসার ইস্যু 50%-এ নেমে আসা, এরপরে ইউকেতে পড়াশোনা পরবর্তী সময় স্পন্সরশিপ জব না পেলে পিআরের সুযোগ না থাকা, এই সমস্যাগুলোর কারণে গার্ডিয়ানদেরকে ভাবিয়ে তুলছে কানাডাতে আবার পড়াশোনা করার জন্য, তাদের চিলড্রেনদেরকে পাঠানোর জন্য। এবং চিলড্রেন যারা শুনতেছেন তারাও এই স্বপ্নগুলো এইভাবে বাস্তবায়ন করতে পারেন। অনেকগুলো কথাই বলা হলো আনুষঙ্গিকভাবে। এবার আমরা কানাডার স্টাডি নিয়ে বেশ কিছু তথ্য তুলে ধরবো আজকের আলোচনায়। হোয়াট অপরচুনিটিস ডাজ কানাডা অফার ফর স্টুডেন্টস? তো কানাডা কি কি সুযোগ সুবিধাগুলো দিচ্ছে ফরেন স্টুডেন্টদেরকে, সেগুলো আমরা কম বেশি জানি। আজকে আবার আর একটু রিভিউ করব। আমরা এখন অবস্থান করতেছি 2026 সালের এপ্রিল মাসের শেষ দশকে। এই অবস্থাতে কানাডাতে ভিসা রেশিও কেমন? তো কানাডাতে ভিসা রেশিও মাস্টার্স প্রোগ্রাম, পিএইচডি প্রোগ্রামের জন্য কোনো ক্যাপ নেই। ব্যাচেলর প্রোগ্রামের জন্যে তাদের ক্যাপগুলো একটু রেস্ট্রিক্টেড, অর্থাৎ সবাই কিন্তু ব্যাচেলর প্রোগ্রামে ভিসা পাচ্ছে তা কিন্তু না। যারা অথেন্টিক্যালি ওয়েল প্রেজেন্টেড ডকুমেন্ট সাবমিট করতে পারতেছে, ইমিগ্রেশন অফিসারের কোশ্চেনগুলো রিমুভ করতে পারতেছে এবং ইমিগ্রেশন অফিসারের যে বেশ কিছু কোয়েরিজ থাকে, পারপাস অফ ভিজিট, তারপরে আপনি ফেরত আসবেন কিনা, কী সম্পত্তি রেখে যাচ্ছেন, তারপরে আপনি পড়াশোনা করে আপনার দেশে ফেরত এসে কি করবেন, এই বিষয়গুলো ক্লিয়ারলি যারা তুলে ধরতে পারতেছে, এক হলো এসওপিতে, 2 নম্বর এফিডেভিটে, 3 নম্বর ডকুমেন্ট দিয়ে প্রমাণ করা, ফান্ডিংয়ের সোর্সগুলো ক্লিয়ার করা, যারা এইভাবে করতে পারতেছে তারা কলেজে অ্যাপ্লাই করলেও কিন্তু কলেজের জন্য অ্যাপ্লিকেশন করতেছেন যারা, তাদেরও ভিসা হচ্ছে। তো এই ভিসার কাজটা খুবই গুরুত্বপূর্ণ বা ভিসা ডকুমেন্টেশনের ম্যাটারটা খুবই গুরুত্বপূর্ণ কানাডার জন্য, কারণ এখানে ইন্টারভিউয়ের সিস্টেম নাই বললেই চলে। কালী ভদ্রে কিছু ইউনিভার্সিটি ইন্টারভিউ নিতে চায় বা অনেক সময় একটা ফর্মালিটি মেনটেন করে, খুব রেয়ার কেসে, বাট ম্যাক্সিমাম 99% ক্ষেত্রে ইন্টারভিউ নেই। তো ইন্টারভিউ নেই, কিন্তু ইন্টারভিউয়ের কাজটা করে আপনার ডকুমেন্টেশন। আপনি যদি গদবাধা সিস্টেমে ডকুমেন্ট প্রেজেন্ট করেন তাহলে সেটা ইমিগ্রেশন অফিসারের মধ্যে কনফিউশন তৈরি করে, তখন তারা গদবাধা সিস্টেমে রিফিউজাল লেটারগুলো পাঠিয়ে দেয়। এক্সেপশনাল পদ্ধতিতে আপনি যদি ডকুমেন্টগুলো প্রেজেন্ট করেন তাহলে একই ডকুমেন্টের প্রেজেন্টেশনটা একটু ডিফারেন্ট ওয়েতে হলেই তখন ভিসার পসিবিলিটি 90% পর্যন্ত বেড়ে যায়। 100% বলা যায় না, কী কারণে কোনো কিছু 100% গ্যারান্টি দেওয়া যায় না। এনিওয়ে, আনুষঙ্গিক অনেক কথা শুনলেন, নিঃসন্দেহে আপনাদের আগ্রহ বেড়ে যেতে পারে যারা সিরিয়াস তাদের। এবার আমরা আসি কানাডার ওয়াইড স্প্রেড যে সুযোগ সুবিধাগুলো। এখানে এই স্লাইডে আমরা কিছুটা তুলে ধরেছি যে তাদের ওয়েল স্ট্রাকচার ফ্রেমওয়ার্কগুলো এখানে স্ট্রং একাডেমিক রিগোরের মাধ্যমে তারা তুলে ধরেছে, যেগুলো রিয়াল ওয়ার্ল্ড ক্যারিয়ার প্রিপারেশনের জন্য ব্যাপকভাবে সহযোগিতা করে থাকে। তো সেক্ষেত্রে
Canada's multicultural cities, safe communities, পাবলিকলি ফান্ডেড এডুকেশন সিস্টেম, সব কিছু মিলিয়ে অলটুগেদার এমন একটা ভাইব তৈরি করে যেগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ব্যাপক একটা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে গিয়েছে। আমরা এবার যে পয়েন্ট ভিত্তিক আলোচনা করব, হোয়াই কানাডা স্ট্যান্ডস আউট অ্যাজ এ টপ ডেস্টিনেশন ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। তো এখানে যে বিষয়গুলো আমরা ভূমিকাতে শুনলাম সেগুলো আরও একটু ক্লিয়ারলি আমরা জানার চেষ্টা করব। এখানে কেন আমরা কানাডাকে চুজ করব, নাম্বার ওয়ান হচ্ছে এই ওয়েলকামিং ইমিগ্রেশন ফ্রেমওয়ার্ক, যেটা আমি শুরুতেই বললাম যে আপনার ডেস্টিনেশন, ফাইনাল ডেস্টিনেশনগুলো কিন্তু কানাডা আগেই ঠিক করে রেখেছে, যে আপনি পড়াশোনা শেষ করে আপনি যদি আপনার দেশে ফেরত যেতে চান, ওকে, কোনো সমস্যা নাই, ইউ আর ওয়েলকাম। আপনি যদি কানাডার মতো একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে থেকে যেতে চান, আপনার পাথওয়েগুলো কী হবে সেগুলো কিন্তু একদম ক্লিয়ারলি তুলে ধরেছে কানাডা গভর্নমেন্ট। ওয়ান অফ দি স্ট্রংগেস্ট রিজনস স্টুডেন্ট চুজ কানাডা is the country's structured and transparent immigration system. The federal government has consistently updated its policies that attract global talent, and the Canada Immigration Levels Plan for 2026 through 2028 reflects a continued commitment to welcoming newcomers, including those arriving on study permits. তো 2028 সাল পর্যন্ত যে ইমিগ্রেশন প্ল্যান, সেখানে স্টুডেন্টদের জন্য যেমন একটা কন্টিনিউয়াস কোটা রয়েছে, ইমিগ্রেশন প্রোগ্রামগুলো তারা বন্ধ না করে বরং এগুলো কন্টিনিউ করবে, সেই আভাসটা আপনারা পেয়েছেন। তার মানে স্টুডেন্টদের যে ফিউচার, যে স্বপ্ন, সেটা পূরণের ক্ষেত্রে কানাডা নাম্বার ওয়ানে অবস্থান করতেছে। প্রভিন্সিয়াল nominee program, express entry draw, targeting Canadian graduates, and dedicated STEM for Francophone students yet further layers of opportunity. Unlike many other countries where post-study options remain uncertain, Canada provides a predictable pathway for study permit to work permit and eventually to permanent residency. তো এখানে ফ্লোগুলো কিন্তু ক্লিয়ারলি মেনশন করা আছে। কোয়ালিটি অফ লাইফ অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি, এটা আর একটা রিজন কানাডাতে আসার। ডেইলি লাইফ ইন কানাডা প্রোভাইডস স্টুডেন্ট উইথ এ ওয়েলকামিং এনভায়রনমেন্ট। টরন্টো, ভ্যাঙ্কুভার, মন্ট্রিয়াল অ্যান্ড ক্যালগারি হোস্ট থ্রাইভিং ইন্টারন্যাশনাল কমিউনিটিস। Students frequently report feeling safe and included regardless of their background. Public transit network, affordable healthcare, the provincial plans, and campus support service reduce the stress of adjusting to a new country. তো এখানে আর একটা বিষয় হলো কানাডার বায়োল্যাঙ্গুয়াল নেচার। এখানে আপনি ফ্রেঞ্চটাও শিখতে পারেন ইংলিশের পাশাপাশি, সেগুলো আপনাকে ইউনিক করে তুলবে আপনার পিয়ারের কম্পিটিশনে, এবং আপনি এগিয়ে থাকবেন এবং সেগুলো পিয়ার পাওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখবে। একাডেমিক প্রোগ্রামস অ্যান্ড রিসার্চ অপরচুনিটিস অ্যাক্রস কানাডিয়ান ইউনিভার্সিটিস। তাও আমরা এবার একাডেমিক এবং রিসার্চ অপরচুনিটিসগুলো নিয়ে একটু জানবো। ডাইভার্স ফিল্ড অফ স্টাডি অ্যান্ড স্পেশালাইজড ডিগ্রিজ, কানাডিয়ান ইনস্টিটিউশন অফার ইমপ্রেসিভ রেঞ্জ অফ প্রোগ্রামস অ্যাক্রস সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, আর্টস, বিজনেস অ্যান্ড হেলথ কেয়ার ডিসিপ্লিনস। তো বিভিন্ন ডিসিপ্লিনে যারা ওয়ার্ল্ড ব্যাপী ছড়ানো স্টুডেন্ট, তাদের সবারই চাহিদার আলোকেই মূলত বিভিন্ন ডিপার্টমেন্টগুলো সাজানো রয়েছে। বিশেষ করে এখানে ইউনিভার্সিটি অফ টরন্টো, ম্যাকগিল ইউনিভার্সিটি, তারপর ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া, এরা হচ্ছে একদম টপ র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটি ওয়ার্ল্ডের মধ্যে। তার কানাডাতে অবস্থান করতেছে কনসিস্টেন্টলি অ্যামং দি টপ ইনস্টিটিউশন ওয়ার্ল্ড ওয়াইড। হাউএভার স্মলার ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজ অলসো প্রোভাইড হাইলি স্পেশালাইজড প্রোগ্রামস in fields such as artificial intelligence, environmental science, indigenous studies. Students who want to join hands-on laboratory experience or participate in cooperative education placements will find that many Canadian programs integrate practical learning directly into curriculum for those studying. The advantage of drawbacks of relocating. Our detailed overview of the most common pros and cons studying in Canada provides a balanced perspective worth reading before making a final decision. তো গ্রাজুয়েট রিসার্চার রিসিভ ফ্রম স্ট্রং ফান্ডিং। এখানে ভালো করে খেয়াল করুন যে স্টুডেন্ট ভাই বোনরা এখানে আমাদের সাথে অনেকেই আমাদের কাছে চান যে কীভাবে তারা স্কলারশিপ পাবেন। এখানে দুইটা প্রতিষ্ঠানের নাম আছে যেগুলোকে গুগল করে আপনি বিস্তারিত জেনে তাদের মাধ্যমে আপনি ফান্ডিংয়ের জন্য এখানে পার্সু করতে পারেন। এটা হচ্ছে NSERC এবং SSHRC। আবারও বলতেছি NSERC এবং SSHRC। দিস গ্র্যান্টস ইনেবল স্টুডেন্টস টু concentrate on original research free from excessive financial stress. Many departments also maintain active partnerships with private industry, which give graduate students valuable access to the real world data, proprietary tools, and direct mentorship from experienced professionals working outside the academic sphere. এরপরে কানাডার আর একটা যে অপরচুনিটি সেটা হচ্ছে হ্যান্ডলিং ওয়ার্ক পারমিট অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশন ক্যারিয়ার পাথওয়েজ। অন্য দেশগুলোতে কম বেশি আছে, কানাডাতে এই বিষয়গুলো একদম ক্লিয়ারলি মেনশন থাকে।
Canada Post-Graduation Work Permit Program is among the world's most generous. Graduates from eligible institution can obtain open work permit that last for up to 3 years. আমি মাঝেতেই বা ভূমিকাতেই বলেছি যে এখানে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত আপনারা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাবেন। অন্য কান্ট্রিগুলোতে এরকম কম বেশি সুযোগগুলো রয়েছে, অন্যগুলোতে যে নেই তা কিন্তু না। এরপরে এখান থেকে পিআরএ ডিরেক্ট প্রোগ্রামগুলো আপনাদের জন্য খুবই ক্লিয়ারলি মেনশন করা। উইথ দি এক্সাক্ট ডিউরেশন অফ দি পারমিট ডিপেন্ডস ডিরেক্টলি টু দি লেন্থ অফ দি একাডেমিক প্রোগ্রাম দিয়ে কমপ্লিটেড। এখানে সবচেয়ে মজার বিষয় হলো যে আপনি 3 বছরের ওপেন ওয়ার্ক পারমিট পাচ্ছেন, কিন্তু আপনি 1 বছর কাজ করার পরই ইলিজিবল অকুপেশনে যদি জবগুলো হয় তাহলে তারপরে আপনি ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে পিআর জন্য আবেদন করতে পারতেছেন। এছাড়া অন্যান্য প্রোগ্রামগুলো তো রয়েছেই। which gives graduates valuable time to explore wide range of career opportunities across different provinces and sectors throughout the country. The following step outline typical target that students can expect to follow as they transition from their academic studies to full-time employment in Canada. তো যে স্টেপগুলো স্টুডেন্টদের এখানে ফলো করতে হয় স্টেপ বাই স্টেপ, নাম্বার 1 হচ্ছে পড়াশোনাটা হতে হবে ক্যানাডার ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশনে এলিজিবল আপনার ডিপার্টমেন্টে যেগুলো পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য এলিজিবল। এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি কথা প্রসঙ্গে, সেটা হলো যে কানাডাতে ব্যাচেলার প্রোগ্রামে মাস্টার্স প্রোগ্রামে আসলে অটোমেটিক্যালি তার পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য এলিজিবল। কিন্তু কেউ যদি ডিপ্লোমা করতে আসে তাহলে তার সব ডিপার্টমেন্ট কিন্তু পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য এলিজিবল না। সেই জন্য আপনাকে সেই ডিপার্টমেন্টে সিলেক্ট করতে হবে সেই ডিপ্লোমা প্রোগ্রামটি যেটা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য এলিজিবল। এইভাবে আপনাকে আপনার প্ল্যানটা সাজাতে হবে। 2 নম্বর হচ্ছে অ্যাপ্লাই ফর পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট উইদিন 180 ডেজ আফটার প্রোগ্রাম কমপ্লিশন। তো আপনি যখন পড়াশোনাটা শেষ করলেন, যে ডেটে আপনার ক্লাস শেষ হলো, এরপরে 180 দিনের মধ্যে আপনাকে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে। এখন কিন্তু পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট আবেদনের জন্য নতুন করে ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হয়, পিটি কোর অথবা আইএলটিএস আপনাকে দিতে হবে। আইএলটিএস জিডিটা আপনারা দিতে পারেন যতটুকু জানি। এগুলো দিয়ে আপনার একটা স্কোর আপনি উঠাতে হবে। আপনি যে 4 বছর 3 বছর 2 বছর বা 1 বছর পড়াশোনা করবেন সেটা দিয়ে কিন্তু আপনি সহজেই স্কোরগুলো উঠাতে পারবেন। সেগুলো কঠিন কোনো কাজ হবে না। অবটেইন কোয়ালিফাইং Canadian ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন স্কিল অকুপেশন আন্ডার দি এনওসি সিস্টেম। তো আপনি যে ওপেন ওয়ার্ক পারমিট পাইলেন, আপনি কোন ধরনের কাজ করবেন, যেন তেন কাজ কিন্তু করা যাবে না। চেষ্টা করবেন আপনার পড়াশোনার সাথে রিলেট করে এই ধরনের কোনো ডিপার্টমেন্টে পড়াশোনা করা। সেই সাথে আপনার হচ্ছে কাজগুলো হতে হবে এনওসি ক্যাটাগরি টিআর 0, 1, 2, 3 এর মধ্যে। যদি হয় তাহলে আপনার পিআর এর জন্য সেগুলো হেল্পফুল হবে। এখন আপনার যদি সার্ভাইভ করতে হয়, যে আপনি সার্ভাইভ করতে পারতেছেন না, তখন আপনি এনওসির বা টিআর ক্যাটাগরি 4, 5 গুলোকে আপনি চয়েস করতে পারেন। তো আপনি কানাডাতে পড়াশোনা শেষ করে 1 বছর জব করার পরই আপনার এখানে এক্সপ্রেস এন্ট্রিতে আপনি প্রোফাইল করতে পারেন। সেক্ষেত্রে আপনি এক্সপ্রেস এন্ট্রি প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে আপনার হচ্ছে এডুকেশন, ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সব কিছু দিয়ে প্রোফাইল করবেন পিআর এর জন্য। যদি আপনার স্কোরটা মানে সেই ব্যাটেবলে মিলে যায় বা সেই লেভেলের হয় যেটাতে যে লেভেল পর্যন্ত আপনার ড্রতে আসতেছে বা ইনভাইটেশন ইস্যু করা হচ্ছে, তাহলে আপনি পিআর এর জন্য ইনভাইটেশন পেয়ে যাচ্ছেন। রিসিভ অ্যান ইনভাইটেশন ফর পার্মানেন্ট রেসিডেন্সি অ্যান্ড কমপ্লিট দি ফাইনাল ডকুমেন্টেশন প্রসেস। তো আপনি পিআর ইনভাইটেশন পেলেন, এরপর আপনার হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লিকেশন প্যাকেজগুলো সাবমিট করতে হবে। সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্ম, পুলিশ ক্লিয়ারেন্স, আপনার হচ্ছে কানাডাতে জব থাকলে আপনার ফান্ড দেখানোটা ম্যান্ডেটরি না, আউট অফ কানাডা থেকে দিতে হবে। তো আপনার হচ্ছে এখানে বিভিন্ন তথ্যগুলো দিতে হবে। ইয়েস/নো অনেকগুলো কোশ্চেনিয়ার থাকে, সেগুলোকে সঠিকভাবে পূরণ করতে হবে। সব কিছু মিলে আপনার এই আইটিআই পাওয়ার পরে কমপ্লিট অ্যাপ্লিকেশনটা যখন সাবমিট করবেন তার 6 মাসের মধ্যে আপনার পিআর ভিসা চলে আসবে। এমপ্লয়ার্স অ্যাক্রস দি টেকনোলজি, হেলথ কেয়ার, স্কিল ট্রেড অ্যান্ড ফাইন্যান্স সেক্টর অ্যাক্টিভলি রিক্রুট ফ্রম কানাডিয়ান ক্যাম্পাসেস। তো যে কথাটি এখন বলি যে অনেকে যারা পিআরএ কানাডাতে আসতে চান, বলি যে আগে আপনি স্টুডেন্ট ভিসায় কানাডাতে আসেন, কারণ স্টুডেন্ট থেকেই এখানে পিআর কনভার্ট হওয়া সহজ। কারণ এখানে কানাডিয়ান মার্কেটে যে এমপ্লয়াররা জব দেয় তারা কিন্তু বিভিন্ন ক্যাম্পাসের সাথে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, এখানে তারা ইন্টার্নি করার সুযোগ দেয়। এছাড়াও এখানে স্পেশাল ডিপার্টমেন্টের সাথে একটা কোলাবোরেশন থাকে অনেকেরই, specifically tailored to connect international graduate with prospective hiring organization, student who actively build strong professional network and industry connections throughout the country of their studies, often secure desirable employment positions well before their official graduation date arrives. এইভাবে তারা কিন্তু এই জার্নিগুলো শুরু করতে পারে। প্রিপেয়ারিং ইউর dissertation and final academic project for submission. As a student approach the final stage their academic journey, the quality of the dissertation of capstone project becomes a defining element of their educational record. তো এই বিষয়গুলো আপনাদেরকে এভাবে হেল্প করবে। কস্ট অফ লিভিং, স্কলারশিপ অ্যান্ড ফিনান্সিয়াল প্ল্যানিং ফর স্টুডেন্ট স্টাডি ইন কানাডা। তো এখানে কানাডাতে এভারেজ টিউশন ফি কিন্তু 20,000 থেকে 40,000-এর মধ্যে। 10,000 কানাডিয়ান ডলারও পড়াশোনা করা যায়, 15,000-ও করা যায়। তবে রেয়ার কেস, সেক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজ টেস্টের রেজাল্টগুলো অনেক ভালো হতে হবে। আবার আপনার ইনস্টিটিউশনের ডেস্টিনেশনটা হতে পারে ভিন্ন জায়গায়। তো এভারেজটা হলো 20 থেকে 40-এর মধ্যে।
এবং এখানে যেটা করতে হবে যে আপনার 1 বছরের লিভিং খরচ, 1 বছরের টিউশন ফি, এয়ার ফেয়ার, এগুলো প্রপারলি আপনি যদি সাবমিট করেন তাহলে আপনার পক্ষে এখানে ভিসা নিয়ে আসার জন্য সহজ হবে। এবং এই ফান্ডগুলো প্রেজেন্টেশন করাটা একটা ম্যাটার। এখানে আর একটা বিষয় কানাডা গভর্নমেন্ট যে সুযোগটা দিচ্ছে সেটা হলো আপনি কানাডাতে জব করতেছেন 24 আওয়ার এখন সুযোগ দিচ্ছে আপনাকে অফ ক্যাম্পাস জবের। অন ক্যাম্পাসে জবের কোনো টাইম লিমিট নেই, আপনি আনলিমিটেড টাইম কাজ করতে পারেন। আউট অফ কানাডাতে কোনো এমপ্লয়ের অধীনে আপনি কাজ করতে পারেন, সেই সুযোগগুলো কিন্তু আপনাকে দিচ্ছে। নেক্সট স্টেপ, your next step toward studying in Canada uniquely combines academic excellency, cultural openness, and clear career pathways that few countries can rival. অল্প সংখ্যক কান্ট্রি ব্যাপক আকারে যে সুবিধা দেয় তার মধ্যে কানাডা অন্যতম। তো সব কিছু বিবেচনা করে আপনারা এখন ডেস্টিনেশন হিসেবে কানাডাকে চয়েস করতে পারেন। তো আশা করি তথ্যগুলো আপনাদের কাজে আসবে। এবার আমরা কিছু প্রশ্ন উত্তর দেবো। হোয়াট আর কমন মিস্টেক শুড এ স্টুডেন্ট অ্যাভয়েড হোয়েন অ্যাপ্লাইং ফর কানাডা স্টাডি পারমিটস? স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনের সময় যে বিষয়গুলো খেয়াল করতে হবে, আমি একটু আগেও বলেছি যে আপনার 12 মাসের এক্সপেন্সগুলো টোটালি এখানে শো করার চেষ্টা করবেন। কান্ট্রি টাইজগুলো স্ট্রংলি দেখাবেন, আপনার ফ্যামিলি টাইজগুলো স্ট্রংলি শো করার চেষ্টা করবেন। তাহলে আপনাদের ভিসাগুলো রিফিউজ হওয়ার পসিবিলিটি কমে যাবে বা থাকবে না। হুইচ Canadian province offer the best post-graduation work opportunities for international students? স্বাভাবিকভাবে অন্টারিও প্রভিন্সে কাজের সুবিধাগুলো বেশি, এরপর ব্রিটিশ কলাম্বিয়া, কুইবেক, তবে এখন কিন্তু আটলান্টিক প্রভিন্সগুলোও ভালো করতেছে, সেখানে আপনারা যেতে পারেন। হাউ ক্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফাইন্ড পার্ট টাইম জবস ডিউরিং দেয়ার স্টাডিজ ইন কানাডা? খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো ক্যাম্পাস এমপ্লয়মেন্ট অফিস, এখানে কিন্তু প্রত্যেকটা ক্যাম্পাসে এমপ্লয়মেন্ট অফিস থাকে, অনলাইন প্ল্যাটফর্ম থাকে, লাইক ইনডিড, কানাডা অ্যান্ড ওয়ার্ক পুলিশ অ্যান্ড লোকাল জব ফেয়ার আর primary source for student employment. Focus on positions that offer flexible schedules around classes such as research assistant roles, campus tour guides, or retail positions near universities that understand student availability. Where can I get professional thesis printing and binding service in Canada? দেখেন এখানে thesis printing এর জন্য এখানে ব্যাচেলর প্রিন্ট নামে একটা প্রতিষ্ঠান রয়েছে যারা এখানে স্পেশালাইজড হেল্পগুলো করে থাকে, আপনারা তাদের কাছ থেকে হেল্প নিতে পারেন, গুগল করলে পাবেন। আজকের আলোচনাতে আমরা আপনাদেরকে ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি লেটেস্ট তথ্যের আলোকে কানাডা কীভাবে আপনার একটা ডেস্টিনেশনে পরিণত হতে পারে তার একটা ওভারভিউ আমরা দিলাম। আশা করি পুরো আলোচনাটি যারা শুনেছেন এখান থেকে অনেকেই গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে অনুপ্রাণিত হবেন, অনেক বিষয় ক্লিয়ার হবে। এরপরও যদি কারো কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন বা ইমেইলের মাধ্যমে আমাদেরকে নক দিলে আমরা আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।